দুপুর একটার খবর দিনভর আর শুরুতে নজর রাখতেই হচ্ছে কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট। এখনো পর্যন্ত অ্যামিবায় 19 জনের প্রাণ চলে গেছে কেরলে। নাইগ্লেরিয়া ফোলেরি এককোষী জীব ব্রেন ইটিং অ্যামিবা নামেই পরিচিত, যা মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে এবং মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সঠিক চিকিৎসা যদি না হয় তাহলে নাকি মৃত্যুরও আশঙ্কা থাকে। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল এ বিষয়ে সান্নিকের কাছ থেকেই জানবো। সান্নিক, একটু শুরুতে আগে জানতে চাই দর্শকদের জন্যই, এই ব্রেন ইটিং অ্যামিবা আসলে এটা কি, কেরলে এর প্রভাব কতটা? দেখো, এটা এক প্রকার মেনিঙ্গো এনকেফেলাইটিস, আর এই এনকেফেলাইটিসের যা দাপট থাকে অন্যান্য ক্ষেত্রে, এক্ষেত্রেও তা কিছুটা সমান, কিন্তু এই ইনফেকশনের কারণ হিসেবে এক্ষেত্রে বলা হয় অ্যামিবার কারণে এই ইনফেকশনটা হলে তখন সেটা, যেটাকে এখন একেবারে বোদা বাংলায় যাকে বলা হয় এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বা এই ধরনের কিছু দিয়ে অভিহিত করা হচ্ছে। তবে কেরলের যে ছবিটা এখন সামনে আসছে সেটা কিন্তু একেবারে নতুন কোনো রোগ বা নতুন কিছু একেবারেই নয়, তেমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। এই রোগ পৃথিবীতেও নতুন নয় বা আমাদের দেশেও এই রোগ নতুন নয়। যদি বিগত কিছু বছরের যদি পরিসংখ্যান দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশেই এই রোগ ছিল এবং মেনিঙ্গো এনকেফেলাইটিসের মধ্যে এই রোগ বলা যেতে পারে বিরলের মধ্যেও বিরলতম। প্রথমত, মেনিঙ্গো এনকেফেলাইটিসের যে ধরন থাকে সেই ধরনের মধ্যেও প্রায় বলা যেতে পারে 300 থেকে 400 জনের যদি মেনিঙ্গো এনকেফেলাইটিস ধরা পড়ে, তার মধ্যে মোটামুটি বলা যেতে পারে মাত্র একজনের হয়তো এই অ্যামিবা ঘটিত এই রোগ হতে পারে, তেমনটাই কিন্তু এর পরিসংখ্যান। অর্থাৎ খুবই বিরল এই রোগ, এবং এই রোগের কিছু ভ্যারিয়েন্ট সম্প্রতি কেরলে সামনে এসেছে এবং তার কারণেই কিন্তু কেরলের যে জনস্বাস্থ্য বিভাগ তাদের তরফে বারংবার সতর্ক করা হচ্ছে। তারা যেটা মনে করছেন, তারা যে রোগীদের যে হিস্ট্রি তারা স্টাডি করেছেন, সেই হিস্ট্রি থেকে তারা কার্যত কিছুটা হলেও বিশ্বাস করছেন যে এই রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে জলের একটা বড় ভূমিকা রয়েছে। তবে জল খাওয়া নয়, জলে স্নান করতে গিয়ে বা কোনোভাবে ওয়াটার বডির মধ্যে কেউ যদি আসে, সেক্ষেত্রে রোগীর নাকের মধ্যে দিয়ে সেই অ্যামিবা সরাসরি রোগীর মস্তিষ্কে প্রবেশ করছে, তেমনটাই কিন্তু বিশ্বাস করছেন বিশেষজ্ঞরা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুইমিং পুল বা স্ট্যাগনেন্ট ওয়াটার, কিছুটা ওয়ার্ম ওয়াটার, সেগুলোকে তারা অ্যাভয়েড করার পরামর্শ দিচ্ছিলেন। একেবারে সঙ্গে থাকো সান্নিক, একটু দর্শকদের জানাই যে আসলেই মস্তিষ্ক খেকো অ্যামিবা কি। সান্নিকও বলছিল নাইগ্লেরিয়া ফোলেরি এটা একটা এককোষী জীব যা ব্রেন ইটিং অ্যামিবা নামেই পরিচিত। কি করে এই অ্যামিবা? মস্তিষ্কের টিস্যু ধ্বংস করে, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, আর যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে সেক্ষেত্রে প্রাণ নাশের আশঙ্কা পর্যন্ত থাকতে পারে। ঠিক যে ঘটনা কেরলে ঘটেছে, এখনো পর্যন্ত যা আপডেট, এই ব্রেন ইটিং অ্যামিবার কারণেই 19 জনের প্রাণ চলে গেছে কেরলে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই মস্তিষ্ক খেকো অ্যামিবা বা ব্রেন ইটিং অ্যামিবার জন্ম কোথা থেকে? নাইগ্লেরিয়া ফোলেরি নামে এক ধরনের প্যারাসাইট। এটা রোগের নাম কি? প্রাইমারি অ্যামোবিক মেনিঙ্গোএনসেফালাইটিস বা প্যাম। সাধারণত গরম, বিশেষ করে বদ্ধ ও মিষ্টি জলেই এই অ্যামিবার বাস। স্বাভাবিকভাবে এবার প্রশ্ন আসবে আপনাদের মনে যে অ্যামিবার জন্ম কোথায়, কি এই অ্যামিবা আমরা তো জানলাম, কিন্তু সংক্রমণটা কিভাবে হয়? দূষিত জল নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করলেই সংক্রমণ। দূষিত জল পান করলে রোগের লক্ষণ কিন্তু দেখা যায় না। পুকুর বা হ্রদের মতো বদ্ধ মিষ্টি জলে সাঁতার কাটলে সংক্রমণ হতে পারে। পুকুর বা জলাশয়ে স্নান করলে সংক্রমণের ঝুঁকি বেশি। কিভাবে সংক্রমণ সেটা তো বললাম, কিন্তু এই সংক্রমণে ফলে উপসর্গটা কি কি হতে পারে, কি লক্ষণ দেখে বুঝতে পারবেন? মাথা ব্যথা, জ্বর, বমি, মাথা ঘোরা, মস্তিষ্কে জল জমে যায়, ঘাড় শক্ত হয়ে যায়, বিভ্রান্তিকর কথাবার্তা, খিঁচুনির মতো একাধিক উপসর্গ রয়েছে।
1965 সালে এর অস্তিত্ব জানার পর থেকে বিশ্বজুড়ে নানা জায়গায় অল্প হলেও এই জাতীয় সংক্রমণের খবর আমাদের কাছে আছে। শতকরা প্রায় 98-99% মানুষের মৃত্যু ঘটে। বদ্ধ জলাশয়, পুষ্করিণী, নদী, উষ্ণ প্রশ্নবন, যে জায়গাগুলোতে জল স্নানু অবস্থায় আছে, অনেক দিন ধরে আছে এবং ঈষৎ গরম, সেই জলের ভেতরে এই অ্যামিবা বিশেষ করে থাকতে ভালোবাসে। আমরা যখন সেই জলে ডুব দিয়ে স্নান করি, জলের তলায় সাঁতার দিয়ে কাজ করি বা মাটির তলায় কিছু খোঁজার চেষ্টা করি, সেই জাতীয় মানুষের মধ্যে সংক্রমণ বেশি ঘটে। হঠাৎ করে জ্বর, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, বমি, কনভালশনস বা খিঁচুনি এবং অজ্ঞান হয়ে যাওয়া, এগুলি হচ্ছে প্রাথমিক উপসর্গ। সতর্কতাই আমাদের এইটাই মেনটেন করতে হবে, অকারণে অযথা বেশিক্ষণ ওই জলের তলায় ডুব সাঁতার দেয়া, জলের তলায় ঝিনুক, শামুক, গুগলি খোঁজা, এই কাজগুলো যথাসম্ভব কম করতে হবে। সুইমিং পুল ব্যবহারকারীদের জন্য তাদের স্বার্থে নিয়মিত কিন্তু ক্লোরিনেশনে কাজটা করতে হবে। স্নান করুন, তর্পণ করুন, বেশিক্ষণ জলের তলায় থাকবেন না। আবারও একবার সান্নিকের কাছেই যাব, কারণ এই যে কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবার আতঙ্ক, এই আতঙ্ক আমাদের রাজ্যেও কি রয়েছে? কারণ বারবার বলা হচ্ছে, প্রশাসন বলছে যে আতঙ্ক নয়, আমাদের সতর্ক থাকতে হবে। এখনো পর্যন্ত কেউ আক্রান্তও নয়, তাও আশঙ্কা কি রয়েছে? সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই ব্রেন ইটিং অ্যামিবার আতঙ্ক আমরা কেরলে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 19 জনের প্রাণ চলে গেছে। এখানেও প্রশাসন বলছে আতঙ্ক নয়, আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু বাংলায় ছড়ানোর আশঙ্কা কি রয়েছে? দেখো, এই রোগের ক্ষেত্রে কোনোভাবে এই রোগ কিন্তু মানুষের থেকে মানুষে ছড়িয়ে পড়ার কোনো রকম ঘটনা কিন্তু এর আগে কোনোদিন হয়নি, বা এটা হয় না সেইভাবে। তো সেক্ষেত্রে যদি কেরলে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ে, তাতে বাংলায় আক্রান্তের সংখ্যা বাড়বে তেমনটা কিন্তু কোনো বিষয় নেই এক্ষেত্রে। কিন্তু অবশ্যই কেরলের যে পরিস্থিতি, তার থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে কিন্তু করা হচ্ছে। তবে এই গোটা বিষয় কোনোভাবেই যাতে কেউ আতঙ্কিত না হন, কেননা এটা এতটাই বিরল একটা রোগ। সেই রোগে প্রত্যেক বছর এর আগেও অনেক সময় অনেক রোগী আসতেন। এই রোগের ক্ষেত্রে মর্টালিটি রেট একটু বেশি, 90% বেশি ছিল। কিন্তু সেইটাও আজকাল বিভিন্ন অ্যান্টিবায়োটিক বাইরে থেকে এনে প্রয়োগ করে দেখা যাচ্ছে সেই রোগের মর্টালিটিটাকেও কিন্তু অনেকটা কমানো সম্ভব হয়েছে। তাই বেকার আতঙ্কিত কেউ যাতে না হয়ে পড়েন, সেই বিষয়ে কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর আপাতত জোর দিচ্ছে। তবে সংক্রমিত জল, সেই জল আদতে কোথায় রয়েছে, যেমন কেরলের ক্ষেত্রে মল্লাপুরম, কোজিকোড়ে, এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে এই সংক্রামিত জল রয়েছে বলে প্রশাসনের তরফে মনে করা হচ্ছে। তারা তদন্ত করে দেখছেন কোন কোন জায়গার জলে এই রোগীদের হিস্ট্রি বেশি রয়েছে, অর্থাৎ তারা একই কোনো জল ব্যবহার করেছেন কিনা, যেখানে থেকে এই ছড়িয়ে পড়ার সম্ভাবনা এতজনের মধ্যে সামনে এসেছে। কিন্তু এক্ষেত্রে আমাদের রাজ্যে কিন্তু সেই রকম কোনো এক ঝটকা এরকম বড় কোনো স্পাইক সংখ্যায় সেটা কিন্তু চোখে পড়েনি। তাই এক্ষেত্রে কোনো রকম আতঙ্কের ছবি নেই। অনেকেই প্রশ্ন করছেন, আগামীকাল মহালয়া রয়েছে, একেবারে সান্নিক, আতঙ্ক নয়, তাই বারবার বলা হচ্ছে সতর্ক থাকার কথা। এটা তো মস্তিষ্কজনিত রোগ। এই রোগটা কেরালায় ব্যাপকভাবে দেখা গেছে এবং এটা প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে আমরা প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত যদি আমরা করতে পারি, তখন আমরা সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালগুলোকে আমরা রেফার করি। তো এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে এরকম কোনো সংবাদ আসেনি। কিন্তু জলের ক্ষেত্রে সুইমিং পুলের যে জলগুলো, সেখানে আমরা নিয়মিত পরীক্ষা করি এবং তো এই ব্যাপারে আমরা খুব সতর্ক আছি এবং প্রত্যেকটা সুইমিং ক্লাবগুলোর সাথে আমাদের যোগাযোগ আছে। তো এখনো পর্যন্ত কলকাতা পুরসভার কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এই ধরনের যে অ্যামিবার মস্তিষ্কজনিত যে রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো পাওয়া গেছে, এরকম সংবাদ আমাদের কাছে আসেনি। জিনিসটা রিস্কি ঠিকই, কিন্তু খুবই রেয়ার। 200-300 মেনিনগোএনকেফেলাইটিসের মধ্যে একটি পেশেন্ট হয়তো এরকম হতে পারে। মাথা ব্যথা, জ্বর, স্নায়বিক দৌর্বল্য, মানে ধরুন ওরিয়েন্টেশনের গন্ডগোল হয়ে যাচ্ছে বা পক্ষাঘাত হচ্ছে হঠাৎ করে, মানে এবং জ্বর 1-2 দিনের হিস্ট্রিও থাকতে পারে, কারুর 10-15 দিনেরও হিস্ট্রি থাকতে পারে, কারুর 3-4 মাসেরও হিস্ট্রি থাকতে পারে। স্বাস্থ্য দপ্তর এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই খুব সিরিয়াস। আর এবার নজর রাখবো, চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে চায়। পঞ্চম সাপ্লিমেন্টারিতে নাম চন্দ্রনাথের, দাবি ইডির। আর কি দাবি করা হচ্ছে ইডির তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত,
প্রকল্পে ইডি আদালতে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট প্রাথমিক শিক্ষক নিয়ে দুর্নীতি মামলায় যে চার্জশিটে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দেখানো হয়েছিল এবং এই চার্জশিট জমা দেওয়ার পরেই আদালত থেকে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। সেই জামিনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে বা জামিনের বিরোধিতা করে চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে আবেদন করা হয়েছে ইডির তরফে। সেক্ষেত্রে কেন হেফাজতে চাইছে এই মুহূর্তে, সেক্ষেত্রে ইডির তরফে দাবি করা হচ্ছে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট যখন জমা দেওয়া হয়েছে ইডির তরফে, সেখানে কেস ডায়েরির তদন্তের সমস্ত অগ্রগতির কথা উল্লেখ করে। সেক্ষেত্রে 41 লক্ষ টাকা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে, সেখানে তার নির্দিষ্ট পরিমাণ টাকার বাইরে গিয়ে বাকি টাকা অর্থাৎ 19 লক্ষ টাকার হিসেব দিলেও বাকি 21 লক্ষ টাকার কোনো হিসেব তিনি বা তার স্ত্রী দিতে পারেননি, এমনটা কিন্তু উল্লেখ করা হচ্ছে ইডির তরফে। এছাড়া জমি সংক্রান্ত একাধিক ডিড যে বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সংক্রান্ত তথ্য কিন্তু তুলে দেওয়া হয়নি। ইডির কাছে সময় চাওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্ট তুলে দেওয়া হয়নি। ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করার একদিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট ইডি দপ্তরে তিনি জমা দিচ্ছেন। তাহলে তিনি এতটাই প্রভাবশালী যে তার যখন ডকুমেন্ট পাচ্ছে না, যখন তরফে দাবি করেন তার বিরুদ্ধে অভিযুক্ত দেখে চার্জশিট জমা দেওয়া হলো, একদিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট তিনি নিয়ে এলেন। তিনি রাজনৈতিক ব্যক্তি, তিনি প্রভাবশালী ব্যক্তি, সেক্ষেত্রে তার শিক্ষক অন্যদিকে খড়গপুরে নজর রাখবো, সেখানে আবার বিজেপি বনাম বিজেপি। জেলা সভাপতির বিরুদ্ধে পথে নেমেছেন বিজেপি কর্মীরা। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক কি কারণ, আরো বিস্তারিত শঙ্করের কাছ থেকে জানবো। শঙ্কর, কি কারণে বিজেপি কর্মীরা জেলা সভাপতির বিরুদ্ধে পথে নামলেন, কি অভিযোগ তাদের? দেখো, জেলার বিভিন্ন জায়গা নারায়ণগড়, দাঁতন থেকে বহু বিজেপি কর্মী সমর্থকরা আজকে দিলীপ ঘোষের খাস তালুক খড়গপুরে এবং দিলীপ ঘোষের একেবারে ঘনিষ্ঠ জেলা সভাপতি সুমিত মণ্ডলের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ যে এই জেলা সভাপতি বেশ কয়েকদিন ধরে জেলা পার্টি অফিসে যাচ্ছে না, ফলে কর্মীদের যে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই তা তিনি করতে পারছেন না। ফলে এলাকায় যেসব কাজ করা বা দলীয় যে সব কাজ করা, সেটা যে জেলা পার্টি অফিসের করা তা কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে খড়গপুর থেকে। ফলে এই খড়গপুরে যে পার্টি অফিস যেখানে জেলা সভাপতি এসে বসেন, সেইখানে তারা উপস্থিত হয়, তারা তুমুল বিক্ষোভ দেখায়, বসে পথ অবরোধ করে দেয়। এরপরে খড়গপুর টাউন থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বেশ, আজ পর্যন্ত লোকসভা বলুন, পঞ্চায়েত ভোট বলুন, বিধানসভা ভোট বলুন, আজ পর্যন্ত জেলা সভাপতি কোনোদিনই তার নিজের বুথেই জিততে পারেন। সে ওনাকে বসিয়েছেন আমাদের জেলাটাকে পরিষ্কার কথা তৃণমূলের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা দিলীপ দাকেও জানাতে চাই, এই ব্যক্তিটা যিনি সুমিত মণ্ডল বর্তমান আমাদের জেলা সভাপতি, ওনাকে সরিয়ে নতুন কাউকে আনুন, আমাদের জেলাটাকে ঠিক করুন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই, আমরা তৃণমূলের বিরুদ্ধে কাজ করতে চাই। পানিহাটির 27 নম্বর ওয়ার্ডের মানুষজন একেবারে অতিষ্ঠ। কেন জানেন? তার কারণ রাস্তায় জমা জল, লাইট নেই, বছরের পর বছর এই অবস্থা। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, প্রশাসন কি বলছে, পুরসভা কি বলছে, এরকম অবস্থা কেন বছরের পর বছর ধরে? দেখো, পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা অর্থাৎ দক্ষিণ সুভাষনগর, গাঙ্গুলিপাড়া সহ বিস্তীর্ণ এলাকা বছরের পর বছর কিন্তু এভাবে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এবং বিভিন্ন এলাকাতে পাড়া জলে ডুবে রয়েছে এবং সেখান থেকে বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যারা বাচ্চা রয়েছেন তারাও কিন্তু যত সমস্যার মধ্যে রয়েছে এবং ডেঙ্গু থেকে বিভিন্ন রকম মশাবাহিত রোগের কিন্তু সৃষ্টি হচ্ছে এলাকাতে। এবং এলাকার মানুষের যেটা ক্ষোভ, সেটা হচ্ছে কাউন্সিলর যিনি রয়েছে 27 নম্বর ওয়ার্ডে। প্রশাসন কি বলছে সুবীর? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসবে। দেখো, ওটা নিয়ে প্রশ্ন, অর্থাৎ কাউন্সিলর শ্যামলীদেব রায়, তিনি এলাকার কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একটা বারের জন্য সেই এলাকাতে যাচ্ছেন না, সেই মানুষের দুর্দশার কথা শুনতেও যাচ্ছেন না এবং কাউন্সিলর দেখা যাচ্ছে না। এবং এই নিয়ে কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে জলে নেমে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার সাধারণ বয়স্ক থেকে শুরু করে ছোটরা প্রত্যেকে। এবং এই নিয়ে একেবারে স্থানীয়দের কি অভিযোগ শুনবো। আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মেন এই জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ। লাস্ট 20 মাস 22 মাস ধরে এই জল এখানের মধ্যেই স্টে হয়ে দাঁড়িয়ে আছে। কাউন্সিলরকে বহুবার চিঠি লেখা হয়েছে, কাউন্সিলরের কাছে পুরো পাড়া মিলে সবাই যাওয়া হয়েছে। বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকে এখানে পড়ে গিয়ে সবাই ইনজিওর হচ্ছে, কারোর হাত ভাঙছে, কারো কোমর ভাঙছে, কারো পা ভাঙছে। কাউন্সিলরকে বলা হচ্ছে, উনি কিছু করছেন না। সকালে যখন ময়লার গাড়ি আসে, বাই চান্স উনি আসেন, এসে এখানে দাঁড়াবে, এখানে দেখবে আর চলে যাবে। এর আগে লাইটের প্রবলেম হয়েছে, অনেক কিছু হয়েছে।
কাউন্সিলর এলাকাতে আসেনি না এমনটা অভিযোগ করছেন স্থানীয়রা, কিন্তু এলাকায় না আসার অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। আমি কন্ট্রাক্টরকে নিয়ে গেছি রাস্তাটা করার জন্য, ওইখানে গর্ত হয়ে আছে, জল জমে আছে। আমি অফিসে কথা বলেছি, ওইখানে পাম্প দিয়ে জলটা বের করবো, মালটা পড়বে, ঝামা করবে, তারপরে হয়তো পিসটা আমি করবো, কারণ পুজোর মধ্যে করা যাবে না মনে হচ্ছে। ওনারা অনেক কিছুই বলবে, ওনারা পাবলিক, ওনারা কাজ হলেও বলবে, না হলেও বলবে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ওর মধ্যে ঢুকবো না, আমার কাজ আমি করব। আমি লোক নিয়ে গেছি কন্ট্রাক্টরকে কাজটা করার জন্য, ওনাদের তো বুঝতে হবে।